আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলামিন কিংবা সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের গধূলি বেলায় জানালার বাইরে তাকালে মনে হয় প্রকৃতির যেমন নিজস্ব একটা রীতিচক্র আছে বা দেখা যাচ্ছে, রাজনীতিরও বোধহয় তেমনই একটা অমোঘ আবর্তন আছে। আমরা যারা ইতিহাসের খোঁজখবর রাখি তারা জানি যে সময় কারোর জন্য থেমে থাকে না। আবার সময় কাউকে চিরতরে হারিয়েও যেতে দেয় না। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু খোলামেলাভাবে আলাপ করতে চাই সেটি হলো বাংলাদেশের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং এর পরবর্তী রাজনৈতিক সমীকরণ। বিষয়টিকে শুধু একজন ব্যক্তির কারাগার থেকে মুক্তি হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এর গভীরে কিন্তু লুকিয়ে আছে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির এমন কিছু মারপ্যাচ যা আগামী দিনের বাংলাদেশের ক্ষমতার যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র বদলে দিতে পারে। দেখুন সুপ্রিয় দর্শক, শিরীন শারমিন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের সেই চেয়ারটির রক্ষক যেখানে বসে একসময় তুখুর সব পার্লামেন্টারিয়ানরা যুক্তিতর্কের ঝগড়া তুলতেন। সেই মানুষটি যখন আদালতের বারান্দা দিয়ে হেঁটে যান, তখন আমাদের মনে পড়ে যায় ইতিহাসের সেই অমুক সত্যটি, ক্ষমতা চিরস্থায়ী নয়। কিন্তু মজার ব্যাপার হলো আজ যখন তিনি জামিন পেলেন, তখন রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চাপা গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে। কেন এই জামিন? কেন এত দ্রুত? যেখানে অনেক বাঘা বাঘা নেতা মাসের পর মাস জেল খাটছেন, সেখানে শিরীন শারমিন চৌধুরীর এই মুক্তি কি কেবলই আইনি প্রক্রিয়ার অংশ, নাকি পর্দার আড়ালে কোনো বড় ধরনের সমঝোতার ইঙ্গিত? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দিল্লির সাউথ ব্লকের একটা বড় অস্বস্তি ছিল এই শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতার নিয়ে। ভারতের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক যে বৈঠকগুলো হলো, সেখানে কিন্তু বারবার একটা কথা উঠে এসেছে, তা হলো ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। ভারত চায় না তার প্রতিবেশী দেশে এমন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হোক যা চরমপন্থার দিকে মোড় নিতে পারে। আর সেই সমীকরণে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলকে একদম মাঠের বাইরে রাখা দিল্লির জন্য যেমন দুশ্চিন্তার, তেমনি আন্তর্জাতিক বিশ্বের অনেক বড় বড় শক্তির জন্য এক ধরনের অস্বস্তির কারণ কিন্তু বর্তমান সময় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, শিরীন শারমিন চৌধুরীর এই মুক্তিকে যদি আমরা আওয়ামী লীগের নতুন সূর্য হিসাবে কল্পনা করি, তবে কিন্তু খুব একটা ভুল হবে বলে মনে হয় না। কেন বলছি? কারণ শেখ হাসিনা যখন দেশে নেই এবং দলের শীর্ষ নেতারা যখন আত্মগোপনে কিংবা কারাগারে, তখন দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্লিন ইমেজের বা গ্রহণযোগ্য কোনো মুখ খুঁজে পাওয়া যায়। কিন্তু শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তার কিন্তু একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে। তিনি মার্জিত ভাষায় কথা বলেন এবং সংসদ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতায় তার শত্রুর সংখ্যাও কিন্তু তুলনামূলক কম। তবে এখানে একটা বড় কিন্তু আছে। রাজনীতিতে কেবল ইমেজ দিয়ে কাজ হয় না। কর্মীদের সাথে নারীর টান থাকতে হয়। তিনি কি পারবেন সেই তৃণমূলের কর্মীদের এক সুতায় নিয়ে এসে গেঁথে ফেলতে? দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু আমাদের শেখায় সংকটের সময় যখন বড় বড় মহিরুহ উপড়ে যায়, তখন ছোট ছোট চারা গাছ গুলোই একদিন ছায়া দিতে শুরু করে। ১৯৫৪ সালের কথা ভাবুন বা ১৯৭৫ পরবর্তী সময়ের কথা চিন্তা করুন। আওয়ামী লীগ বারবার খন্ড বিখণ্ড হয়েছে, কিন্তু আবারও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। শিরীন শারমিন চৌধুরী কি সেই ফিনিক্স পাখির পাখা হতে পারবেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সরকারের যে আলোচনা,
সেখানে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার ব্যাপারে কিন্তু এক ধরনের প্রচ্ছন্ন চাপ যে ছিল, সেটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় চায় বিচারক ব্যক্তির, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখাটা তারা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করে। এখানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বা আমাদের বিএনপি সরকারের যে অবস্থা, সেটিও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা কি বুঝতে পারছে যে আওয়ামী লীগকে একদম কোণঠাসা করে রাখলে বরং তাদের সিম্পিতি বা সহানুভূতি আরো বাড়বে? সম্ভবত সেই কৌশলগত জায়গা থেকেই শিরীন শারমিন চৌধুরীর জামিনে সরকার খুব একটা কড়াকড়ি করেনি। আদালতের স্বাধীনতা প্রমাণের এটি একটি সুযোগ যেমন ছিল, তেমনি পর্দার আড়ালের আন্তর্জাতিক দেন-দরবারকে সম্মান জানানোর একটা পথও কিন্তু শিরীন শারমিন চৌধুরীর এই জামিনটি হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, শিরীন শারমিন চৌধুরী যদি নেতৃত্বে আসেন, তবে শেখ হাসিনার পরিবারের সাথে তার সম্পর্কটা আসলে কেমন হবে? আমরা দেখেছি অতীতে যখনই কেউ দলের মূল নেতৃত্বের বিকল্প হতে চেয়েছেন, তাকে কিন্তু ছিটকে পড়তে হয়েছে। তবে এবারের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন লড়াইটা হচ্ছে টিকে থাকা। আর টিকে থাকার লড়াইয়ে অনেক সময় আদর্শের চেয়ে কৌশল বড় হয়ে দাঁড়ায়। শিরীন শারমিন চৌধুরীর অসুস্থতা এবং তার দীর্ঘদিনের স্ট্রোকের যে রেকর্ড আইনজীবীরা দেখিয়েছেন, সেটি হয়তো আইনি দিক থেকে তাকে মুক্তি দিয়েছে। কিন্তু রাজনৈতিক মঞ্চে তাকে কতটুকু সুস্থ ও সবলভাবে লড়াই করতে দেয়, সেটি কিন্তু আমি মনে করি মুখ্য দেখার বিষয়। এখন শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগ নিয়ে এত কথা আসলে কেন বললাম? জামিনের বিষয়টা হয়তোবা আমি পরিষ্কার করেছি। এখন মূল পয়েন্ট যেটি বা মূল ফ্যাক্টর যেটি, সেটা নিয়ে কথা বলা যাক। দেখুন, অনেকেই হয়তো আমার কথাগুলো শুনে চিন্তা করছেন যে শিরীন শারমিন চৌধুরী কেন আওয়ামী লীগের দায়িত্ব নিবেন? দেখুন, আমি একটু আগে বলেছি বর্তমানে আওয়ামী লীগের যে পরিস্থিতি বা আওয়ামী লীগের সাংগঠনিক যে দুর্বলতা, সেই দুর্বলতায় এমন কোন ব্যক্তি এখন পর্যন্ত আওয়ামী লীগের দেশের অভ্যন্তরে পাওয়া যাচ্ছে না বা নেই, যে কিনা একদম কেন্দ্র থেকে আওয়ামী লীগের হাল ধরবে। সুতরাং এখানে শিরীন শারমিন চৌধুরী হচ্ছেন একটা বেস্ট অপশন। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই রিফাইন্ড আওয়ামী লীগের একটি গুঞ্জন বারবার শুনে আসছিল। অর্থাৎ আওয়ামী লীগ থাকবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রয়োজন নেই। যারা আওয়ামী লীগের কুকর্মের সাথে জড়িত, যারা বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত, তাদের বিচার হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আসারও কিন্তু একটি লাইন করে দেয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবনাটা ছিল রিফাইন্ড আওয়ামী লীগ। কিন্তু শেখ হাসিনা বলুন অথবা আওয়ামী লীগের কর্ণধার যারা ছিলেন বা এখনো আছেন, তারা কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরিটি কোনোভাবেই মেনে নেননি। তাদের দাবি ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড করে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় বা নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের ঐতিহাসিক যে বন্ডিং, ঐতিহাসিক যে ঐক্যবদ্ধতা, আওয়ামী লীগের যে কর্মী সমর্থক বাহিনী, তাদের মধ্যে ফাটল ধরবে এবং এই দলের মধ্যে বিশাল একটি ভাঙন দেখা দেবে। আর আওয়ামী লীগের কর্ণধার কিংবা নীতি নির্ধারকরা এই ভাঙন কোনোভাবেই চান না। তারা চান পুরাতন আওয়ামী লীগ এবং তারা যেভাবে পারবেন, যেভাবে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে রাজনৈতিক দল হিসাবে দেশের মাটিতে প্রত্যাবর্তন করা যায়, সেভাবেই তারা প্রত্যাবর্তন করতে চাইবেন। যার কারণে তৎকালীন সময়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরিটি বা রিফাইন্ড আওয়ামী লীগ প্রস্তাবটি ধামাচাপা পড়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে নিষিদ্ধ হয়ে নির্বাচন থেকে ছিটকে গিয়েছিল। দেখুন সুপ্রিয় দর্শক, এই যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া এবং তাদেরকে নিষিদ্ধ করে রাখা,
এর কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনটি আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সবথেকে বেশি প্রশ্নের তীর যেখান থেকে এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। এবং যে প্রতিবেশী দেশ থেকে বর্তমান সরকার বা নবগঠিত বিএনপি সরকার প্রথম বন্ধুত্বের হাত বাড়ানোর সুযোগ পেয়েছে, প্রথম সাহায্য পাওয়ার সুযোগ পেয়েছে, সেই প্রতিবেশী দেশই কিন্তু বর্তমান সময়ে আবারও চাচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা, তারা কি এই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরিটি এখনো মানেন? দেখুন সুপ্রিয় দর্শক, এই বিষয়ে প্রথম যখন প্রস্তাবনা আসে বা প্রথম যখন গুঞ্জন শুরু হয়, তখন থেকেই কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা দেশের অভ্যন্তরে আছেন, তারা এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বটিকে পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন এবং তারা তখনকার সময়ে বলেছিলেন তারা আন্দোলন সংগ্রাম করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিংবা রাজনীতির মাঠে ফিরবেন। তবে এখানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নীতি নির্ধারক, বিশেষ করে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং যারা বর্তমান সময়ে পলাতক অবস্থায় রয়েছেন ভারতে কিংবা বিদেশে, তারা কিন্তু সেই সময়টাতে এই তৃণমূল নেতৃবৃন্দকে একজন মুখপাত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগকে ফেরার পথ করে দিতে ব্যর্থ হয়েছে। এমনকি আমরা তখন বিভিন্নভাবে বিভিন্ন নেতৃবৃন্দকে বলতে শুনেছি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং এই কাজটি কিন্তু তারা করেছেন। আপনারা সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন, তাই আমি এই বিষয়ের দিকে যাচ্ছি না। কিন্তু এর পরবর্তী সময়ে, অর্থাৎ যখন আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দরা দেখলো যে আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ এখানে কোনোটি টিকছে না, বিশেষ করে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাবনা হয়তোবা কিছুটা হলেও টিকছে, কিন্তু পুরাতন আওয়ামী লীগের তত্ত্বটি একদমই বাজারে সয়লাভ হচ্ছে না। তখন কিন্তু তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের কানাঘুষা শুরু হয়ে গেল এবং তারা তাদের পিঠ বাঁচাতে কোনো মতে রাজনীতির মাঠে ফেরার একটি প্রশস্ত পথ চাইল এবং সেই প্রশস্ত পথ নিয়ে দিল্লিতে স্বয়ং শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের বাঘা বাঘা পলাতক নেতাদেরও কিন্তু বৈঠক হয়েছে। এমনকি সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক লবিং এর মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথেও বিভিন্ন চ্যানেলে সমঝোতা করার চেষ্টাও করেছেন। সেই সমঝোতাও কিন্তু কোনোভাবে সয়লাভ করেনি, যার কারণে বর্তমান সময়ে তৃণমূল পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের পিঠ দেয়ালে টিকে আছে এবং তারা চাচ্ছেন শুধুমাত্র তারা যেন তাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে শান্তিতে বসবাস করতে পারেন। তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পেতে চান এবং এর জন্য তারা একজন ক্লিন ইমেজের ব্যক্তিত্বকে রাজনীতির মুখপাত্র হিসাবে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসতে চান। সেই হিসাবে বর্তমান সময়ে শিরীন শারমিন চৌধুরীর প্রকাশ্যে আসা, শিরীন শারমিন চৌধুরীর আইনি লড়াইয়ে দ্রুত জামিন হওয়া এবং উনার আওয়ামী লীগের প্রসঙ্গে গুঞ্জনটি আবারও কিন্তু বাজারে ব্যাপকভাবে সয়লাভ হয়েছে। তবে এখানে কিন্তু সেই যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ফাটলের কথা প্রথমে বলা হয়েছিল, সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেটি শেখ হাসিনা কিংবা শেখ মুজিবের বাইরে এখন পর্যন্ত কিন্তু অন্য কাউকে নেতৃত্বে মেনে নেননি। এমনকি স্বয়ং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসা নিয়েও আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ধরনের গুঞ্জন আছে, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে। তবে একটা পর্যায়ে গিয়ে সজীব ওয়াজেদ জয়কে চেইন অফ কমান্ড বা হাই কমান্ড হিসাবে মেনে নিতে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর সবাই কিন্তু একমত হয়েছিলেন বা এখনো একমত হয়ে আছেন। তবে তাদের কাউকে দিয়েই যখন আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরতে পারছে না, তখন আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগ এবং ক্লিন ইমেজধারী ব্যক্তির হাত ধরে আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যন্তরে ফেরার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের
যে বক্তব্য, ভারতের যে প্রস্তাব অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা, সেই বিষয়টিতে ফোকাস করে কিন্তু এখন আবার শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে আওয়ামী লীগ পুনর্জাগরণ বা প্রত্যাবর্তন করার একটি প্রক্রিয়া চলমান রয়েছে বা একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আদৌ কি এটি কি মানবেন? নাকি তারা যেভাবে শেখ হাসিনার নেতৃত্বকে সম্মান জানান, শেখ হাসিনার নেতৃত্বের বাইরে এখন পর্যন্ত যেতে চান না, সেটিতেই অটল থাকবেন? দেখুন সুপ্রিয় দর্শক, কিছুদিন পূর্বে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ আমরা দেখেছি। সেখানে কিন্তু স্পষ্টভাবে আমরা প্রশ্ন করতে শুনেছি একজন সাংবাদিককে, যিনি জানতে চেয়েছেন যে তিনি কি দলের হাল ছেড়ে দিচ্ছেন নাকি দলের হাল এখনো উনার হাতে রাখছেন। শেখ হাসিনা স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে এটি বুঝাতে চেয়েছেন বা উনার নেতাকর্মীদের উদ্দেশ্যে এটি বুঝাতে চেয়েছেন যে এই দুঃসময়ে যদি তিনি দলের নেতাকর্মীদের একসাথে রাখতে না পারেন বা তিনি যদি দলের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেন, তাহলে এই প্রাচীন সংগঠন, মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠন, বাংলাদেশ জন্মলগ্ন থেকে রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই সংগঠন খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। যার কারণে শেখ হাসিনা চান না বর্তমান সময়ে, অর্থাৎ তিনি দেশের মাটিতে আওয়ামী লীগের একটি স্বাভাবিক প্রত্যাবর্তন নিশ্চিত না করে দলের নেতৃত্ব অন্য কারো হাতে তুলে দিতে। তবে যেহেতু আওয়ামী লীগ বর্তমান সময়ে বিল পাস করে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের বিষয়ে সন্ত্রাসী আইনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এখন কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়টি বা শিরীন শারমিন চৌধুরীর বিষয়টি আবারও সামনে চলে এসেছে। তবে এখানে একদম আওয়ামী লীগের গুরু দায়িত্ব কিন্তু উনি নাও পেতে পারেন। এর আগেও কিন্তু অতীতে আমরা দেখেছি ১৯৭৫ সালের পরবর্তী সময়ে আওয়ামী লীগের মধ্যে এরকম ফাটল ধরানোর বা বিভেদ ধরানোর চেষ্টা করা হয়েছিল। তখনও কিন্তু এই বিষয়টি কোনোভাবেই সফল হয়নি। কারণ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত বা আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা জড়িত তারা জানেন এই বিষয়টি করার পর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে। যার কারণে আওয়ামী লীগ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তাদের যে নেতৃত্ব, তাদের যে কর্ণধার শেখ হাসিনা, এখনো তিনিই কিন্তু সেই দায়িত্বে রয়ে গেছেন। এখন ভারত চাইছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা। সেটা হোক শেখ হাসিনা সহ অথবা শেখ হাসিনা ছাড়া। এখানে যে প্রস্তাবনা তারা দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে, যারা দোষী তাদের বিচার হোক। দলের বিচার হওয়ার প্রয়োজন নেই। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে যদি দেশে ফেরত দেওয়া হয় বা শেখ হাসিনা যদি দেশে স্বদেশ প্রত্যাবর্তন করে না, তাহলে তিনি কিন্তু অটোমেটিক্যালি বিচারের আওতায় চলে যাবে। তখন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে পরিচালনা করার জন্য এই ক্লিন ইমেজধারী ব্যক্তিত্ব যেমন শিরীন শারমিন চৌধুরী, উনার মতো নেতৃত্ব প্রয়োজন। এবং এই বিষয়টির কারণে কিন্তু উনার প্রসঙ্গটি এখন বর্তমান সময়ে সামনে এসেছে। যদি তাই হয়, তাহলে আমি প্রথমে যেভাবে বলেছি, এটি আসলে আওয়ামী লীগের জন্য অনেক বড় একটি সুবর্ণ সুযোগ। এবং এই সুযোগ যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে, তাহলে ভবিষ্যৎ সময়ে আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞার খড়গ ঝুলে থাকবে না এবং রাজনীতির মাঠেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে কিন্তু শেষ বলে কোনো কিছু নেই। আজকে যিনি কারা নির্যাতিত, কালকে তিনি কর্ণধার। এমন অতীত ইতিহাস থেকেও কিন্তু আমরা শিক্ষা পেয়েছি এবং দেখেছি। সুতরাং শিরীন শারমিন চৌধুরী যে কারা নির্যাতিত আজকে, তিনি যে আগামীকাল একটি বড় রাজনৈতিক দলের কর্ণধার হবেন না সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আবার আজকে যে দল নিষিদ্ধ, আগামীকাল কালকে সেই দল বাংলাদেশের রাজনীতির মাঠে জনগণের ম্যান্ডেট নিয়ে ফিরে আসবে না, সেটারও কিন্তু কোনো গ্যারান্টি এখানে দেয়া যাবে না। তবে সবথেকে বড় কথা হচ্ছে এই জনগণ। জনগণ আসলে কি চায়? জনগণের রায়টার উপরই কিন্তু নির্ভর করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। জনগণ যদি প্রকৃতপক্ষে এই নীতি নির্ধারণী তত্ত্বটি এবং আওয়ামী লীগের লোকজন যদি এই তত্ত্বটিকে মেনে নেন,
তাহলে আমি মনে করি জনগণের রায়কে সম্মান জানিয়ে এই তত্ত্বটিকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। অথবা এই যে গুঞ্জন কিছুদিন পর, পর শোনা যায়, সেই গুঞ্জনটি বাস্তবের রূপ নিতে যাচ্ছে বা নিতে পারে। কিন্তু জনগণ যদি আওয়ামী লীগের ব্যাপারে ২০২৪ এর ৫ই আগস্টের পরবর্তী সময়ে বা পূর্বে যেভাবে রায় দিয়েছেন, সেভাবে যদি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের পুনর্বাসনের বিপক্ষে অবস্থান নেন, তাহলে কিন্তু এখানে আওয়ামী লীগ বিশাল একটি গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাবে। তবে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে বা যা জানা যাচ্ছে, তাতে কিন্তু এটা মনে হচ্ছে যে দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের উপর চরমভাবে বিরক্ত ছিল। বর্তমান বিএনপি সরকারকে তারা যে কয়দিন দেখছে, সেই কয়দিনে তারা কিন্তু অনেক হতাশার শিকার হচ্ছে। তারা আরো কিছুদিন সময় নিচ্ছে। তবে আওয়ামী লীগের নিষিদ্ধ আদেশ বিলটি পাস হওয়ার পর এবং এই সংসদ বসার পর সংসদের কিছু কার্যক্রম এবং সংসদে যারা সরকার দল এবং বিরোধী দল তাদের কার্যক্রম দেখে জনগণ কিছুটা হলেও তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এই মুখ ফিরিয়ে নেয়ার মানেই হলো তারা এমন একটি রাজনৈতিক দলকে সমর্থন দিতে চাচ্ছে বা দিতে চলেছে, যারা তাদের জন্য ভালো ছিল বা অন্ততপক্ষে বর্তমান সময়ে যা চলছে সেই রাজনৈতিক দলের সময়ে বা সেই রাজনৈতিক দল এগুলো আসলে করেনি বা করবে না। সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জনগণ কিন্তু আওয়ামী লীগের পক্ষেই একটি রায় অদৃশ্যভাবে দিয়ে দিচ্ছে। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের সেই ট্রাম্প কার্ড। শেখ হাসিনার ভাষ্যমতে এটাই হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার মুখ্য সুযোগ। এখন আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরবর্তীতে এই জাতি কি ঘটাতে পারে এবং আওয়ামী লীগ এই জনগণের সমর্থন নিয়ে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে। এবং এখানে অবশ্যই সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে প্রতিবেশী দেশ ভারতের প্রস্তাবনা এবং আন্তর্জাতিক চাপের কথা মাথায় রেখে আওয়ামী লীগকে রিফাইন্ড করে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার রাস্তা প্রশস্ত করে দিবে, নাকি তারা সবকিছু টপকে গিয়ে বর্তমানে যেভাবে রয়েছে সেভাবেই রেখে দেবে? এটি হলে এর পরবর্তী আসলে কি হবে? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।